কি রে স্বপ্না, বিয়ে বাড়িতে যাচ্ছিস নাকি ছোট বাচ্চাকে দেখতে যাচ্ছিস? আমি তো তোকে দেখে চিনতেই পারছি না। তুই এত কেন সেজেছিস? মনে হচ্ছে যেন তোর নতুন বিয়ে হচ্ছে। নতুন বিয়ে হলেও বউয়েরা এত ভালোভাবে সাজে না। তুই যা সেজেছিস, বাবারে বাবা, এরকম এখানে কেউ এত সাজে না। মা, আমি জানি আমার মতো এই সাজ কেউ করতে পারবে না। দেখো মা, আমি কত রকমের সাজসজ্জা করেছি, পুরো 16 রকমের। হাতে পায়ে গোলায় নাকে সব কিছু পরেছি। মা দেখো, আমাকে খুব সুন্দর লাগছে না? সুন্দর তো লাগছে ঠিকই, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে না তুই একটা ছোট্ট বাচ্চাকে দেখতে যাচ্ছিস। আরে বাবা, আমরা তো এই পাশের বাড়ির প্রতিবেশী সন্তানকে দেখতে যাচ্ছি। তুই কেন এত সেজেছিস? মা, পাশের বাড়ির প্রতিবেশী ছেলেকে দেখতে যাই বা বিয়ে বাড়ি, তুমি তো জানো আমার এরকম সাজসজ্জা করতে কত ভালোবাসি। তার জন্যই তো আমার রুমে এত সাজসজ্জা। আর আমি তো এর জন্যই এত সেজে নিয়েছি। আর ওইখানে কত লোক থাকবে, কত মেয়ে বউ থাকবে, এরা তো আমাদেরকেই দেখবে, তাই না? তোকে দেখবার চক্করে তোর জন্য দেখবি আমাকেই অপমানিত হতে হবে। কারণ তুই এই বাড়ি থেকে পাশের বাড়িতে যাচ্ছিস, তার জন্যই তুই এত সেজে রেডি হয়েছিস, যেন মনে হচ্ছে কোথাও না কোথাও যাচ্ছিস। না না না, আমরা এভাবে কোনো রকমেই ওদের বাড়িতে যেতে পারবো না। যাটা ঠিকও হবে না। তুই এত বড় বড় কানের দুলগুলো সব খুলে রেখে আয়, হাতটাও খুলে রেখে আয়। মা, তুমি এগুলো কি বলছো বলো তো? তুমি কি করে ভাবলে আমি এগুলি খুলে যাব? এগুলো আমি কি বাড়িতে রেখে দেওয়ার জন্য কিনেছি নাকি? আর তাছাড়া আমার এরকম সাজসজ্জা করতে কি ভালো লাগে। আমার মতো কেউ এরকম সাজসজ্জা করতে পারবেই না। দেখবে এরকম সেজেগুজে যাই, তাহলে আমার সাজসজ্জা দেখার জন্য অনেক লোক চলে আসবে। আর তারাও আমাকে অনেক প্রশংসা করবে। দেখো, তোর প্রশংসা তোরই কাছে রাখ। তোর এই প্রশংসা আমি শুনতে চাই না। চুপ কর, যা যা গিয়ে এক্ষুনি সব খুলে রেখে আয়। আর হ্যাঁ, নতুন জামা পরে আসবি। এত ভারী ভারী ডিজাইনার ড্রেস পরে আসার কোনো দরকার নেই। তুই একটা সাধারণ ড্রেস পরে আয়। তুই কি ওখানে ড্রেস দেখাতে যাচ্ছিস নাকি? মা, আমি কেন কাউকে ড্রেস দেখাতে যাব? শুধু ড্রেস নয়, আমি এগুলো সব কিছুই দেখাতে যাচ্ছি। তুমি চলো তো এবার। কথা বলতে বলতে কতটা দেরি হয়ে গেল। সব মানুষজন এবার এসে চলে যাবে মনে হয়। চলো চলো, আর বেশি কথা বলে লাভ নেই, চলো। এই বলে স্বপ্না তার মাকে জোর করেই নিয়ে যাচ্ছিল। কমলিকা দেবীর আর যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আসলে স্বপ্না হচ্ছে এইরকম 16 রকমের সাজসজ্জা করতে খুবই পছন্দ করত। কিন্তু এইসব কমলিকা দেবীর একদমই পছন্দ না। কারণ স্বপ্না শুধু বিয়ে বাড়িতেই নয়, পাশের বাজারে বাজার করতে গেলেও এরকম সাজসজ্জা করে যেত। এই কারণেই কমলিকা দেবী স্বপ্নার সঙ্গে কোথাও বেরোতে চাইতো না। স্বপ্নার সাথে বার হলেই মানুষ সকলে নানা রকমের কথা বলা শুরু করে দিত। সেদিন প্রতিবেশীর এক বাচ্চাকে দেখতে গিয়ে স্বপ্নাও ঠিক এই রকমভাবে সাজসজ্জা করেছিল। যখন প্রতিবেশী বাড়িতে পৌঁছায়, তখন সেখানে সকলে তার দিকে তাকিয়েছিল এবং তাকে দেখে সবাই অবাকই হচ্ছিল। আচ্ছা দিদি, তোমার মেয়েকে কি তুমি সাধারণ জামা কাপড় পরিয়ে নিয়ে আসতে পারলে না? এত সাজের কি দরকার আছে? আমাদের তো পাশের বাড়ি, পাশের বাড়ি থেকে পাশের বাড়ি আসতে হলেও এত সাজসজ্জা। তোমার মেয়ে সেজে এসেছে। এত কেন তোমার মেয়ে সেজে এসেছে এটা তো বুঝতেই পারলাম না। স্বপ্নাকে আমি বলেছিলাম গো, আসলে ও একটু এরকমই সাজসজ্জা পছন্দ করে। ও কোথাও তাই কমলিকা দেবী বেশি কথা না বলে সেখান থেকে বাড়ি চলে আসে। স্বপ্নাকে নিয়ে বাড়ি চলে আসার পর স্বপ্নাকে বোঝানোর চেষ্টা করে। দেখ স্বপ্না, আমি তোকে বারবার বলতে পারবো না। ওখানে গিয়ে আমাকে কত রকমের কথা শুনতে হয়েছে জানিস? শুধুমাত্র তোর জন্য আমি সবকিছু সহ্য করে নিয়েছি। আমি জানি তুই এত সাজসজ্জা করতে পছন্দ করিস, কিন্তু সব জায়গায় তো আর এরকম ধরনের সাজসজ্জা চলে না, বল? কোথাও যদি মানুষ মারা যায়, তাহলে কি তুই সেখানেও এরকম সাজসজ্জা করে যাবি? মা, তুই এরকম সাজসজ্জা করে যাবি? মা, যাবো না কেন? 100 বার যাবো, বেশ করবো যাবো। ওখানে তো কত রকমের মানুষ থাকবে, তাহলেও সেখানের মানুষগুলো তো আমাকে দেখবে, তাই না? তাই আমি যেখানেই যাই না কেন, আমি বাজারে কিংবা অন্য প্রতিবেশীর বাড়িতে বা কোনো আত্মীয়র বাড়িতে কোথাও ঘুরতে গেলেও দেখবে আমি এই রকম ধরনের ঠিক সাজসজ্জা করে যাব। কারণ আমার এই রকম ধরনের সাজসজ্জা করতে ভালো লাগে। তোকে আমি আর বোঝাতে পারবো না। তুই যা পারিস তাই কর। আর হ্যাঁ, আমারও একটা কথা শুনে রাখ, তুই যদি এরকম করে যাস তাহলে আমি তোর সাথে যাব না। তুই সবসময় একাই কোথাও যাবি, আমি তোর সাথে আর কোথাও যাব না। তোর সাথে কোথাও গেলে ঠিক এরকমভাবেই অপমানিত হতে হবে আমাকে, আর আমি এরকমভাবে অপমান সহ্য করতে পারবো না। এই বলে কমলিকা দেবী রাগ দেখিয়ে নিজের রুমে চলে যায়। এরকমভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। দিনের পর দিন স্বপ্নার পাগলামো আরোই বেড়ে চলছিল। বিয়ে বাড়ি হোক কিংবা শোক বাড়ি, যদি কেউ মারাও যায়, তাকে দেখতে গেলে স্বপ্না 16 রকমের সাজসজ্জা করে যেত। এমনই একদিন, স্বপ্না, এই স্বপ্না, কোথায় গেলি রে? শোন না, তোর মাসির কি হয়েছে? ফোনে তো আমাকে তাড়াতাড়ি আসতে বলছে। হয়তো মাসির খুব বিপদ। চল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, চল। মা, এরকম বলে হয় নাকি? তুমি তো জানো আমি না সেজে কোথাও যাই না। আমার মেকআপ করতে 1 ঘন্টা সময় লাগবে।
তুমি যদি দাঁড়াতে পারো তাহলে আমার জন্য দাঁড়াও, না হলে তুমি আগে চলে যাও, আমি পরে যাচ্ছি। সত্যি কি আশ্চর্য মানুষ, তুই এরকম মেয়ে আমি কখনোই আগে দেখিনি। মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আর তুই কিনা নিজের সাজসজ্জা নিয়ে পড়ে আছিস। এরকম বললে চলবে না, চল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আমরা। মা, আমি তোমাকে যা বলার আগেই বলে দিয়েছি যে তুমি আমাকে যাই বলো না কেন আমি সেজেই যাব। না সেজে আমি কোথাও বেরোবো না, তুমি চলে যাও। স্বপ্নার এই কথা শুনে কমলিকা দেবী একাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে বোনের বাড়ি যাওয়ার জন্য। স্বপ্না কারোর দিকে কোনো ধ্যান জ্ঞান ছিল না, নিজের সাজসজ্জা নিয়েই কয়েক ঘন্টা ধরে পড়েছিল। সাজসজ্জা করে তবে সে মাসির বাড়িতে যায়। মাসির বাড়িতে গিয়ে দেখে সেখানে অনেকে কান্নার গোল পড়ে গেছে। তারপরে সে শুনতে পায় যে তার মাসি আর পৃথিবীতে নেই। তাহলে কি মাসি আর এই পৃথিবীতে নেই? না না, আমাকে কাঁদলে চলবে না, তাহলে আমার তো মেকআপগুলো সব নষ্ট হয়ে যাবে। কত কষ্ট করে কতক্ষণ ধরে আমি এই মেকআপগুলো করেছি, এত সুন্দর মেকআপ সাজসজ্জা করে আমি আসলাম, এটা নষ্ট করলে চলবে না। এই ভেবেই স্বপ্না অনেক হাসি খুশির মধ্যে ছিল। তাকে দেখে কমলিকা দেবী অনেক রেগে যায়, কিন্তু তবু তার কোনো যায় আসছিল না। এরকমভাবে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কমলিকা দেবী স্বপ্নাকে বলে, স্বপ্না, আমি তোকে আর এই বাড়িতে সহ্য করতে পারছি না। তোর জন্য আমি আর কত অপমানিত হব বলতো। তোর মাসি বাড়িতে গিয়েও আমাকে কত কথা শুনতে হয়েছিল, শুধুমাত্র তোর কারণেই। আমি ভেবে নিয়েছি এবার তোর বিয়েটা আমি দিয়েই ফেলবো। তুই তোর শ্বশুর বাড়িতে গিয়ে যা পারিস তাই করবি। মা, তুমি আমাকে এরকম করে কেন বলছো? আমি একটু সাজি বলে তোমার এত রাগ? ঠিক আছে, আমি শ্বশুর বাড়িতে গিয়ে এরকম সাজবো, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমার বিয়েটা দিয়েই দাও। তোর এই নুপুরের আওয়াজে তোর শাশুড়ি মা তোকে 10 বার কথা শোনাবে, তখন তুই বুঝতে পারবি এত সাজসজ্জা কতটা ক্ষতি করে। তুই যে এত মেকআপ করছিস তাতে তোর স্কিনের কতটা ক্ষতি হচ্ছে সেটাও বুঝতে পারবি। আমি আবার কাকে বোঝাতে গেলাম? তোকে বুঝিয়ে আমার কোনো লাভ নেই, আর হয়তো কোনো লাভও হবে না। তুই যা পারিস তাই কর। এই বলে কমলিকা দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন কমলিকা দেবী এক ঘটক মশাইয়ের কাছে যায়। তখন কমলিকা দেবী স্বপ্নার একটা ফটো দেখায়। ফটো দেখার পর ঘটক মশাই কয়েকদিনের সময় নেয়। দেখতে দেখতে আরও বেশ কয়েকটা সপ্তাহ কেটে যায়। একদিন কমলিকা দেবী ঘটক মশাইকে ফোন করে আর বলে, হ্যালো দাদা, আমি বলছি যে স্বপ্নার যে ফটোটা আমি দিয়ে এসেছিলাম, এখনও কোনো ছেলের সন্ধান পেলেন না? আপনি যদি না দেখতে পারেন তাহলে আমাকে বলে দিন, তাহলে আমি অন্য কোনো ব্যবস্থা করে নেব। এত সময় আমার কাছে নেই যে। আরে আমি তো আপনাদের ফোন করবো বলেই ভাবছিলাম, আপনি কেন করতে গেলেন? যাক ভালোই হয়েছে, আমি একটা ভালো ছেলে দেখেছি, নাম সুমন, পানিপুর গ্রামে থাকে। গ্রামেতে একটা ভালো দোকান আছে, বেশ কিছু টাকা ওখান থেকে রোজগারও হয়ে যায়। ছেলে আর তার মা দুজনেই থাকে, আর বাড়িতে বলতে আর কেউই নেই। যদি আপনি আপনার মেয়েকে বিয়ে দেন তাহলে আমি নিশ্চিত বলতে পারি যে আপনার মেয়ে খুব সুখে থাকবে। সুখে থাকুক আর যাই থাকুক, এই সব নিয়ে আমি আর দেখতে যাব না। ভালো ছেলে হলেই হবে। তাহলে আমার বাড়িতে আসতে বলে দিন, আমার মেয়েকে যেন কালী তারা দেখতে আসে। এই বলে কমলিকা দেবী ফোনটা রেখে দেয়। ঘটক মশাই কমলিকা দেবীর কথা মতো স্বপ্নাকে দেখতে আসার কথা জানিয়ে দেয় সেই ছেলের বাড়ির লোকেদের। পরের দিন সুমন ও তার মা সোনালী দেবী স্বপ্নাকে দেখতে বাড়িতে আসে। তখনও স্বপ্না এরকমভাবেই সাজসজ্জা করেছে। মায়ের এত কথাবার্তা বলার ফলেও তার একটুকু চেঞ্জ হয়নি। স্বপ্না পুরো 16 রকমের সাজসজ্জা করে সোনালী দেবী এবং সুমনের সামনে আসে। সোনালী দেবী তাকে দেখে চমকে ওঠে আর বলে, দেখো স্বপ্না, তোমাকে আমার বৌমা হিসাবে বেশ পছন্দ হয়েছে, কিন্তু কি বলতো, তুমি যে এত সাজসজ্জায় ব্যস্ত, এটা তো হলে চলবে না। একটু সংসারের কাজও করতে হবে। আর তুমি তো জানো আমার বাড়িতে আমি সব কাজ একা হাতে করি। এখন কাজ করতে অনেক অসুবিধা হয়, কারণ আমার অনেক বয়স হয়েছে। আমি তোমাকে বৌমা করে নিয়ে যাচ্ছি, তুমি একটু আমার হাতে হাতে সাহায্য করবে। আর একটা কথা, সুমনের বেশি টাকা রোজগার নয়, তাই একটু তুমি যদি সাজসজ্জা কম করো তাহলে খুব ভালোই হবে। এই বলেই সোনালী দেবী চুপ করে যায়। সোনালী দেবীর কথাগুলো শুনে স্বপ্নার মন ভেঙে যায়, কারণ সে ভেবেছিল শ্বশুরবাড়িতে গিয়েও এরকম সাজসজ্জা করতে থাকবে। কিন্তু সোনালী দেবীর কথাতে সে বুঝতে পেরে যায় যে শ্বশুরবাড়িতে গিয়ে এরকমভাবে থাকতে পারবে না সে। তাই সে বিয়ের জন্য তার মাকে না বলছিল। কিন্তু কমলিকা দেবী সুমনকে অনেক বেশি পছন্দ হয়, আর তো সে ঠিকই চাইছিল যে এরকমভাবেই স্বপ্নার সাথে সুমনের বিয়েটা হয়ে যাক। তার ফলে স্বপ্না একটু শুধরে যাবে। দুই পক্ষের কথাবার্তা বলার পর বিয়ের তারিখও বার করা হয়ে যায়। এরকমভাবে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। স্বপ্না আর সুমনের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন স্বপ্না আরও বেশি সাজসজ্জা করেছিল। বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সুমনের সঙ্গে বাড়িতে চলে যায়। বিয়ের পরের দিনই স্বপ্না ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে আসে। তার জোরে জোরে নুপুরের শব্দ পেতেই সোনালী দেবী আর সুমনের ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, এত সকালে সকালে তুমি উঠে পড়েছো? এখনো তো ঠিকভাবে সকালই হয়নি। আরে বাবা, আমার বাড়ির কাজ করতে বলেছিলাম, কিন্তু তোমাকে এত ভোরবেলা যে উঠে কাজ করতে হবে সেটা তো বলিনি। এত ভোরে ওঠার কোনো প্রয়োজন নেই। যাও বৌমা, এখন ঘুমোতে যাও। আর তোমার এই নুপুরের আওয়াজে আমাদের ঘুম ভাঙিয়ে দিল। কাল থেকে এই নুপুর পড়বে না। এই বলে শাশুড়ি মা সোনালী দেবী আবারও নিজের রুমে ঘুমোবার জন্য চলে যায়।
সোনালী দেবীর কথা শুনে স্বপ্নার অনেক রাগ হয়। এরকমভাবে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। স্বপ্না নিজের অভ্যাস থেকে বাড়ি হতে পারছিল না। শ্বশুরবাড়িতে এসে কোনো রকম কিছু সুবিধা পাচ্ছিল না। তার সাজবার মেকআপ আর সাজসজ্জা কিছুই পাচ্ছিল না, কিন্তু তবু সে এইরকম সাজসজ্জা করার চেষ্টা করছিল। এমনই একদিন স্বপ্নার কাছে পয়সা ছিল না, তাই সে সুমনের মানিব্যাগ থেকে কিছু পয়সা বার করে নেয় আর সেটা সুমনকে না বলেই নিয়ে নেয়। তারপর স্বপ্না নিজের মেকআপ কিনে ফেলে। যখন সুমন তাকে জিজ্ঞাসা করে এই ব্যাপারে, তখন সে একদমই মানতে চাইছিল না। আর এই নিয়েই তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেছিল। তখন সোনালী দেবী বলে, দেখো বৌমা, আমি তোমাকে আগেই বলেছিলাম আমাদের বাড়িতে থাকতে গেলে এই সব চলবে না। তুমি এইভাবে তোমার সাজসজ্জা করতে পারবে না। আর তুমি সাজসজ্জার জন্য এতটাই নিচে নেমে গেলে যে তুমি চুরি করতে বাধ্য হলে। আমার ছেলে তো তোমাকে যথেষ্ট দিয়েছে, কিন্তু তুমি তার সত্ত্বেও আমার ছেলের মানিব্যাগ থেকে টাকা চুরি করলে। এখনো তুমি কিনা নানা করছো, এটা ঠিক নয়। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনোই এরকম করব না। সুমন, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই মানিব্যাগ থেকে টাকা চুরি করব না। আমি ভুল করেছি, আমি আর এরকম সাজসজ্জাও করব না। মা, আমি সবসময় আপনার বাড়িতে সাধারণ মেয়ের মতোই থাকবো, কোথাও ঘুরতে গেলে তবেই এরকম সাজসজ্জা করব। আমাকে ক্ষমা করে দাও তোমরা। এইভাবেই স্বপ্না নিজের ভুল বুঝতে পারে। তারপর শাশুড়ি মা ও সুমনের কাছে ক্ষমা চেয়ে নেয়। একজন সাধারণ বৌমার মতো হয়েই সে জীবনযাপন করে। এরকমভাবেই তার হাসি খুশিতে দিন কাটতে থাকে। রিয়া চন্দননগর বিদ্যাপীঠ হাই স্কুলের ক্লাস 12-এর ছাত্রী ছিল এবং বিদ্যাপীঠ স্কুলটি শহরের সবথেকে নামকরা স্কুল ছিল। আর যেখানে পড়াশোনা করা পড়ুয়ারা মেধাবীর পাশাপাশি সব দিক থেকেই পারদর্শী হয়ে উঠত। এদিকে রিয়া প্রথম থেকেই পড়াশোনায় খুবই ভালো ছিল এবং সে ভালো ছাত্রী হওয়ায় প্রতি বছর ক্লাসের প্রথম স্থান অধিকার করত। রিয়া প্রতাপবাবুর একমাত্র মেয়ে ছিল, যার ফলে সে তার বাড়িতে আদর পেয়েই বড় হয়েছিল। এভাবেই সময় অতিবাহিত হচ্ছিল। এমনই একদিন রিয়া স্কুলে গেলে তার বান্ধবী প্রিয়া তাকে বলে, কিরে রিয়া, তোর আজকে আসতে এত দেরি হলো যে? ক্লাসের ঘন্টা তো অনেকক্ষণ আগেই পড়ে গিয়েছে। এই হয়তো মাহি ম্যাডাম আসলো বলেই কথা। এখন যদি উনি তোকে এইসবে আসতে দেখেন তাহলে তো খুবই রাগারাগি করবেন। কি, এখন মাহি ম্যাডামের ক্লাস আছে? তাহলে তাড়াতাড়ি চল বাবা, এখন ওনার যা মেজাজ গরম, আমাদেরকে বাইরে দেখলে কোথায় কি বলে ফেলবে। এই বলে রিয়া ও প্রিয়া দুই বন্ধুতে তখন ক্লাসে চলে যায়। এরপর ক্লাসে এসে দেখে মাহি ম্যাডাম তখনও ক্লাসে আসেনি, যেটা দেখে প্রিয়া ও রিয়া তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং গিয়ে তাদের বেঞ্চে বসে পড়ে। তখন, এই প্রিয়া, আজকে আমরা খুব জোর বেঁচে গেছি বল। এখন আমাদের যদি আর একটু দেরি হতো তাহলে খুব রাগ খেতাম। হ্যাঁ, সে তো জানি, যেখানে আমাদের ভয়ে জীবন শুকিয়ে আসছিল, আর ওই দেখ ছেলেগুলো কেমন বসে বসে নির্ভয়ে ফোন ঘাঁটছে। আসলে তারা ঠিকই বলছিল, কারণ তখন ওই ক্লাসের ছেলেগুলো তখন সত্যি সত্যি তাদের নিজেদের কাজে ব্যস্ত ছিল। তাদের মধ্যে কেউ কেউ খেলছিল, আবার কেউ কথাবার্তা বলছিল, না তো কেউ আবার তাদের ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল। এরপর ওই ক্লাসের বিকি নামের একটি ছেলে তাদেরকে দেখতে পায় ও সেখানে এসে বলে, কিরে, তোরা এত হাঁপাচ্ছিস কেন? রিল্যাক্স, এত ভয় করতে হবে না, কারণ আজ মাহি ম্যাডাম আমাদের ক্লাস নেবেন না। আমি শুনেছি উনি আজ ওনার হাজবেন্ডের সঙ্গে দীঘায় বেড়াতে গিয়েছে। কি, তুই সত্যি বলছিস নাকি? তাহলে ম্যাডাম যে আজকে বললেন আমাদের জীবন বিজ্ঞানের সালোক সংশ্লেষ পড়ে আসতে। আরে ছাড় তো সব পড়াশোনা, এখন চল গিয়ে দেখবি। চল, আমাদের ক্লাসের রাজু রে আইফোন 13 প্রো ম্যাক্স নিয়ে এসেছে। আসলে বিকি ঠিকই বলছিল, কারণ রাজু ওই ক্লাসে সব থেকে ধনী বাড়ির ছেলে ছিল, আর সে প্রথম থেকেই নামি দামি মোবাইল থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র নিয়ে স্কুলে আসতো এবং তাই সেদিন সব ছেলেমেয়েরা দল বেঁধে তার কাছে চলে যায় এবং রাজুর ফোন নিয়ে তারা তাদের সেলফি তুলতে থাকে। আর এটা প্রথম থেকেই হতো। সে ধনী বিজনেসম্যানের ছেলে হওয়ায় সকলেই তার সঙ্গে বন্ধুত্ব কিংবা কথাবার্তা বলতে পছন্দ করত। এভাবেই সেদিনটা কেটে যায়। এমনই একদিন রাজু ক্যান্টিনে বসে টিফিন করছিল। এমনই সময় রিয়া তার হাতে টিফিন নিয়ে রাজুর পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পড়ে গিয়ে তার সব টিফিন পড়ে যায়। এই দেখে রাজু তাড়াতাড়ি করে রিয়াকে তোলে ও তার মন খারাপ দেখে বলে, এই রিয়া, তুমি মন মরা করো না প্লিজ। এখন তোমার টিফিন পড়ে গিয়েছে তো কি হয়েছে, আমার টিফিন আছে, সেটাই না হয় আমরা দুজনে ভাগ করে খেয়ে নেব, ওকে?
কি তুমি সত্যি বলছো? কিন্তু আজ হঠাৎ করে তোমার আমার প্রতি এত মায়া এলো যে? ওহ রিয়া, তুমিও না ডিটেকটিভের মতো প্রশ্ন করো। আসলে আমি প্রথম থেকেই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, কিন্তু ক্লাসে এলে সকলেই আমাকে ঘিরে বসে পড়ে, তাই আমি তোমার সংস্পর্শে আসতে পারি না, বুঝেছো? রাজুর মুখে এরকম কথা শুনে রিয়া তখন খুবই খুশি হয়ে যায়। আসলে রিয়াও রাজুর সঙ্গে কথা বলতে চাইতো, কিন্তু সে ধনী বাড়ির হওয়ায় কথা বলার সাহস পেত না। এরপর রাজু রিয়াকে তার টিফিন দেয়। টিফিন খেতে খেতে তাদের দুজনের ভালো গল্প জমে ওঠে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন রিয়া স্কুলে যাচ্ছিল, তখন রাজু বাইক নিয়ে এসে বলে, রিয়া, আজ আমরা সাউথ সিটি মলে যাব। ওখানে নতুন সিনেমা দিয়েছে আর আমার কাছে 2টো টিকিটও আছে। আর তুমি হয়তো জানো না যে আমি আজ সকালে কত কষ্টে অ্যামাজন থেকে টিকিটটা কেটেছি। কিন্তু রাজু, আজকে তো আমাদের প্রজেক্টের ক্লাস আছে, না গেলে ম্যাডাম রাগ করবেন। ওসব আমি কিছুই জানি না, এখন তোমায় আমার সঙ্গে যেতেই হবে। আর যেখানে প্রজেক্ট নিয়ে তুমি ভয় করছো তাহলে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। এখন তুমি আমার সঙ্গে চলো। রাজুর মুখে এরকম অনুরোধ শুনে রিয়া তখন আর কিছু বলতে পারে না, কারণ রিয়া তখন মনে মনে রাজুকে ভালোবেসে ফেলেছিল। এরপর তারা গাড়িতে করে সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর তারা সিনেমা হলে গিয়ে পৌঁছায় ও হলে গিয়ে পাশাপাশি বসে সেদিন তারা সিনেমা দেখে। কিছুক্ষণ পর সিনেমা শেষ হলে তারা বাইরে এসে বসে। এমনই সময় রাজু বলে, এই যে রিয়া, আমার না তোমাকে খুবই ভালো লাগে। আর আমি ক্লাসের প্রথম দিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু যেখানে তুমি পড়াশোনায় খুব ভালো আর তাছাড়া তুমি কারোর সঙ্গেই কথাবার্তা বলো না, তাই আমি এতদিন সাহস করে তোমাকে কিছুই বলতে পারিনি। হ্যাঁ রাজু, আসলে আমিও তোমাকে এই ব্যাপারে বলবো ভাবছিলাম, আর যেখানে আমিও তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। ওহ থ্যাংক গড, তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলে। আমি তো ভেবেছিলাম তোমার মনের মধ্যে হয়তো আমাকে নিয়ে কোনোই চিন্তা ভাবনা নেই। এভাবেই তারা সেদিন একে অপরকে মনের কথা বলতে থাকে এবং কখন যে অতিরিক্ত সময় কেটে যায় তারা তখন নিজেরাও বুঝতে পারেনি। এভাবে আরও কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন রিয়া ক্লাসরুমে একাই বসেছিল। এমনই সময় রাজু সেখানে এসে বলে, এই যে রিয়া, তুমি এখানে বসে আছো যে, আর আমি তোমাকে সারা স্কুলে খুঁজে বেড়াচ্ছি। কি তুমি আমায় খুঁজছিলে? তা কি হয়েছে রাজু, আমায় খুঁজছিলেই বা কেন? হ্যাঁ হ্যাঁ বলছি, আগে তুমি তোমার চোখ বন্ধ করো, তারপর বলছি। এই যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা আবার কি? এখন তুমি আবার কিছু উলফাল করবে না তো? এই বলে রিয়া ভয়ে ভয়ে চোখ বন্ধ করলে রাজু একটা মোবাইল বক্স রিয়ার হাতে দেয়, যেটা হাতে নিয়ে চোখ খুলে রিয়া বলে, ও মা, এটা তো মোবাইল বলে মনে হচ্ছে। তুমি এটা আমার জন্য নিয়ে এসেছো নাকি? হ্যাঁ জান, তোমার জন্যই। আসলে এখন আমি তোমার সঙ্গে সারাক্ষণ কথা বলতে চাই, আর আমি এক মুহূর্ত তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারি না, বুঝেছো? রাজুর কথাতে তখন রিয়াও সম্মতি দেয়। এরপর থেকে রিয়া ও রাজু রাতের পর রাত কথা বলতে থাকে। তার সঙ্গে স্কুল ছুটি করে পার্কে ঘুরে বেড়ায়। বেশ ভালোই কাটছিল তাদের দিনগুলো। এমনই একদিন রাজু বাড়ি ফিরলে তার বাবা তাকে বলে, এই যে রাজু, কাল তুমি অস্ট্রেলিয়ায় যাবে, আর তুমি ওখানে তোমার আঙ্কেলের কাছে থেকেই পড়াশোনা করবে, বুঝেছো? এখন তুমি তাড়াতাড়ি তোমার ব্যাকপ্যাক রেডি করে নাও, সন্ধ্যা 6টায় তোমার ফ্লাইট আছে। কিন্তু বাবা, আমি তো এখানে অলরেডি পড়াশোনা করি, আর এখন আমার ওখানে যাওয়ার কী বা প্রয়োজন আছে? এই শোনো, আমি বলেছি মানে তোমাকে ওখানে যেতেই হবে। এখন যাও, আর আমাদের ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে করে এয়ারপোর্টে চলে যাও, বুঝেছো? এই বলে প্রতাপবাবু সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রাজু দুঃখী মনে রেডি হয়ে বেরিয়ে পড়ে। এরপর রাজু প্লেনে করে বিদেশে চলে যায়। এর কিছুদিন পর রিয়া স্কুলে এসে রাজুকে খুঁজতে থাকে। এমনই সময় রাজুর বন্ধু বিকির সঙ্গে দেখা হলে রিয়া বিকিকে জিজ্ঞাসা করে, এই বিকি, রাজুকে অনেক দিন হলো স্কুলে দেখছি না। আমি ফোন করলে ফোনও তুলছে না। কি ব্যাপার বলতো, ওর কিছু হয়েছে নাকি? তুই জানিস না, রাজু আর এখানে থাকে না, ও অনেকদিন আগেই বিদেশে চলে গিয়েছে। কি বিদেশে মানে? ও আমার সঙ্গে কখনো এরকম করতে পারে না। এখন আমায় না বলে ও কিভাবে যেতে পারে? আমি এখন একা কি করে থাকবো? এই শোন, লায়লা কি বলছে? এমন করে বলছে যেন কোনো হিন্দি সিনেমাকে ফেল করে দেবে। হ্যাঁ সেটাই তো দেখছি, জানতাম এদের চক্কর চলছে।
কিন্তু ভিতরে ভিতরে এত দূর জল গড়িয়ে গিয়েছে এটা জানতাম না। এই রিয়া শোন, তোর কি সমস্যা বলতো? রিয়ার বন্ধু এভাবে জিজ্ঞাসা করলে সে তখন তাদের কোনো কথাতেই উত্তর দেয় না। এরপর সে ক্লাসে চলে যায়। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে যায় এবং ক্লাস চলাকালীন হঠাৎই রিয়া বমি করতে থাকে। এটা দেখে ক্লাসের ছাত্রছাত্রীরা বলে, এই কি ব্যাপার বলতো, রিয়া এখন বমি করছে কেন? ওর কি শরীর খারাপ হলো নাকি? আরে আরে না, শরীর খারাপ হতে যাবে কেন? তুই সিনেমায় দেখিসনি হিরো আর হিরোইনের একসঙ্গে থাকার কিছুদিন পর ভালোবাসা বেড়ে গেলে এরকম বমি হয়। কি তুই কি বলছিস? তার মানে ও প্রেগনেন্ট নাকি? এ মা, এ কি অধর্মের কাজ! এখন বাড়িতে জানাজানি হলে কি হবে কি জানি। আরে ছাড় তো ওসব কথা। দেখলি না, স্কুল ছুটি করে কয়েকদিন ভোর রাজুর সঙ্গে বাইকে করে ঘুরে বেড়াচ্ছিল। আমার মনে হয় এই কাজ রাজুরই। আর যেখানে ওদের বাড়ির লোকজন জেনে শুনে ওকে মানা করেনি, সেখানে আমাদের কি? তারা বিভিন্ন জন এভাবে বিভিন্ন রকম মন্তব্য করে যাচ্ছিল। এই সব কিছু শুনে রিয়ার মন খুবই খারাপ হয়ে যায়। এমনই সময় ম্যাডাম বলে, এই ওখানে কি হয়েছে? এত জটালো কিসের? এই যে রিয়া, তোমার যখন শরীর অসুস্থ হচ্ছে তুমি বাড়ি চলে যাও। ম্যাডামের কথা শুনে রিয়া বাড়ি চলে যায়। বাড়ি এসে রিয়া মনে মনে বলে, হে ঈশ্বর, এখন কি হবে কে জানি। ওরা বলছিল আমি প্রেগনেন্ট। এখন বাড়িতে যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে কি হবে কে জানি। আমি হয়তো এখন আর কাউকে মুখও দেখাতে পারবো না। কাল থেকে আমি আর স্কুলেই যাব না। এই ভেবে রিয়া সেদিনের পর থেকে আর স্কুলে যায় না। ও সে মনমরা করে বাড়িতেই বসে থাকে। এমনই একদিন তার মা জিজ্ঞাসা করলে তাদের স্কুল ছুটি পড়ে গিয়েছে বলেই সে জানায়। এভাবেই বেশ কয়েক মাস কাটতে থাকে। এমনই একদিন রিয়ার মা অর্থাৎ নন্দিতা দেবী হাতে করে একটা চিঠির খাম নিয়ে রিয়ার রুমে আসে। ও সে বলে, এই রিয়া, তুই স্কুল যাচ্ছিস না কেন রে? এই যে দেখ, তোর স্কুল থেকে চিঠি এসেছে। এ বাবা, এবারে আমি মাকে কি বলবো? মাকে তো এতদিন মিথ্যে কথাই বলছিলাম। আসলে মা, আমাদের স্কুলে সত্যি সত্যি ছুটি পড়ে গিয়েছিল, তুমি বিশ্বাস করো। এই শোন, মিথ্যে কথা বলার জায়গা খুঁজে পাসনিস? এই দেখ, তোর স্কুল থেকে চিঠি পাঠিয়েছে। তুই নাকি 3 মাস স্কুলে যাসনি। কালই যেন তোকে স্কুলে যেতে দেখি। এই বলে রিয়ার মা সেখান থেকে চলে যায়। পরের দিন রিয়া রেডি হয়ে স্কুলে যায়। রিয়া ক্লাসে এসে বসেছিল, এমনই সময় তার বান্ধবী প্রিয়া ও পিয়ালি সেখানে আসে। ও প্রিয়া বলে, এই রিয়া, কত মাসের হলো? 3 মাসের না 4 মাসের? তুই তো অনেকদিনই স্কুলে আসিসনি, তাই জিজ্ঞাসা করলাম। এমনই সময় সেখানে ম্যাডাম চলে আসে। তখন রিয়া ম্যাডামকে সমস্ত কথাই বলে। রাজুর সঙ্গে কি হয়েছিল ম্যাডাম সবকিছু শুনে রিয়ার মাকে ফোন করে বলে, আপনার মেয়েকে ভালো করে বোঝান, ওই সবে মন না দিয়ে পড়াশোনায় মন দিতে বলুন। এই বলে ম্যাডাম কল কেটে দেয়। এর পরের দিন রিয়া তার মাকে নিয়ে রাজুদের বাড়ি যায়। ও রাজুর বাবা প্রতাপবাবুকে সমস্ত কথাই বলে। প্রতাপবাবু সবকিছু শুনে বলে, দেখুন, আপনারা যেটা বলছেন সেটা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, মানছি আমার ছেলে আধুনিক, কিন্তু ও এত বড় কাজ কখনোই করতে পারে না। যদিও এখনো বিদেশে আছে, ওকে আসতে দাও। আর যদি ও এই কাজ করে থাকে তাহলে নিশ্চয়ই আমি ওকে শাস্তি দেব। আর তোমরা চিন্তা করো না, আজই আমার ছেলে বাড়িতে ফিরছে। প্রতাপবাবুর কথা শেষ হতে না হতেই রাজু ঘরে আসে। এমনই সময় রাজু বলে, এই রিয়া, তুই এখানে কিভাবে? মানে তুই আমাদের বাড়ি কিভাবে জানলি? আমি তো ভেবেছিলাম দেশে ফিরে আমি তোকে প্রথমেই আমাদের বাড়িতে নিয়ে আসবো। এই চুপ করো, তোমাকে আর উলফাল কথা বলতে হবে না। এখন ওরা একটা কারণে এসেছে, আর আমি যেটা শুনেছি সেটা কি সত্যি নাকি? মানে তুমি এই রিয়াকে গর্ভবতী করে বিদেশে চলে গিয়েছিলে? না বাবা, তোমার হয়তো কোথায় ভুল হচ্ছে। আমি এরকম কখনোই করিনি। এখন তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা একবার ডাক্তারকে দেখিয়ে নাও। আর তোমরা বিশ্বাস করো, আমি এ কাজ কখনোই করিনি। হ্যাঁ মানছি, আমার ওকে ভালো লাগতো, কিন্তু তাই বলে আমি ওকে। এরপর সবাই ডাক্তারের কাছে যায়। ডাক্তার চেক আপ করে জানায় উল্টোপাল্টা খাবার খাওয়ার জন্য গ্যাস হয়েছে আর তার বমি হচ্ছে। এরপর রাজু বলে, এই যে বাবা, তাহলে বুঝতে পারলে তো যে আমি সত্যি কথাই বলছিলাম। আর রিয়া, আমি তোমার সঙ্গে কখনো স্বপ্নেও এরকম কাজ করতে পারবো না, কারণ আমি তোমাকে সত্যি সত্যিই ভালোবাসি।
আচ্ছা রে বাবা, ঠিক আছে, তুই এখন চুপ কর, তোকে আর কান্নাকাটি করতে হবে না, আমি সব কিছুই বুঝে গিয়েছি। আর এই যে আপনারা শুনুন, হ্যাঁ মানছি ছোট বয়সে এরকম ভুলভ্রান্তি হয়ে থাকে, তা আমাদের বড়দের দায়িত্ব সেটা শোধরানো। এখন যখন এরা একে অপরকে ভালোবেসেই ফেলেছে আর সেটা আমরা জানতে পেরে গিয়েছি, তাহলে আমাদের উচিত এদেরকে বড় হলে বিয়ে দিয়ে দেওয়া। তা আপনারা কি বলেন? আপনারা যদি এতে সম্মতি থাকেন তাহলে ওরা বড় হলে আমরা দাঁড়িয়ে থেকেই ওদেরকে বিয়ে দেবো, তা কি বলেন? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আমারও এটাই ইচ্ছা ছিল। আর রিয়া, তোমার কোনো সমস্যা নেই তো? রাজুর মুখে এরকম কথা শুনে রিয়াও তখন খুবই খুশি হয়ে যায় এবং প্রতাপবাবুর এরকম মানবিক সিদ্ধান্তে কারোরই কোনো আপত্তি থাকে না। এই ঘটনার পর তারা মন দিয়ে তাদের পড়াশোনা করতে থাকে এবং কয়েক বছর পর রিয়া ও রাজু বড় হয়ে গেলে তাদের বাবা মা দাঁড়িয়ে থেকেই তাদের বিয়ে দিয়ে দেয়। এরপর তাদের আর কোনোই সমস্যা থাকে না, তারা সকলেই মিলেমিশে হাসি খুশিতে বসবাস করতে থাকে। ইচ্ছাপুর গ্রামে পল্লব তার বাবা অশোকবাবু, মা শিবানী দেবী, দাদা পলাশ ও বৌদি চন্দনার সঙ্গে বেশ আনন্দের সঙ্গেই বাস করত। পল্লব বাড়ির ছোট ছেলে হওয়ায় সকলেই তাকে অনেক ভালোবাসত। তার সমস্ত কিছু আবদার সকলেই পূরণ করত। পল্লব বাড়ির সকলকেই শ্রদ্ধা করত। তার পাশাপাশি বৌদি চন্দনাকে একটু বেশি সম্মান এবং শ্রদ্ধা করত, আর তার বেশিরভাগ সময়ই তার বৌদির কাছেই থাকতো। এমনই একদিন, গুড মর্নিং বৌদি, কই আমার কফি কই? তুমি তো জানো যে সকালে আমার কফি ছাড়া চোখই খোলে না। ও মাই লিটল বেবি, এই তো শোনা, আমি এক্ষুনি কফি করে নিয়ে আসছি। আসলে আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই তোমার কফিটা করা হয়নি। একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। এই বলে চন্দনা পল্লবের জন্য কফি করতে রান্নাঘরে চলে যায়। ঠিক তখনই তার স্বামী পলাশ বলে, এই যে চন্দনা, আমার খাবার রেডি করেছো তো? আমার দেরি হয়ে যাচ্ছে, এখন তাড়াতাড়ি খাবার রেডি করো। আমি এখন পারবো না, কারণ আমি পল্লবের জন্য কফি বানাতে যাচ্ছি। টেবিলে খাবার আছে, নিজের খাবার নিজে নিয়ে নাও, আর না তো মাকে বলো, আমার এখন সময় নেই। কিন্তু চন্দনা, পল্লব তো এখন বাড়িতেই আছে, ওর কফি খেতে 5 মিনিট দেরি হলে এমন কিছু ক্ষতি হবে না। আর সেখানে আমার অফিসে যেতে দেরি হলে বসের কাছে অনেক কথা শুনতে হবে। আমি অত কিছু জানি না, এখন ছোটর মুড অফ আছে, এর থেকে বেশি দেরি হলে ওর মুড আরও খারাপ হয়ে যাবে, আর আমি সেটা চাই না, বুঝেছো? এখন তোমার অফিসে থেকে ছোটর মুড ভালো করাটা আমার কাছে বেশি জরুরি। এই বলে চন্দনা পলাশের কথায় গুরুত্ব না দিয়েই পল্লবের জন্য কফি করতে থাকে। এদিকে পলাশের দেরি হয়ে যাওয়ায় সে সেদিন কিছু না খেয়েই অফিসে চলে যায়। এরপর শিবানী দেবী চন্দনাকে বলে, বৌমা, এটা তুমি কি করলে? আমার বড় ছেলে না খেয়েই অফিসে চলে গেল। তুমি পল্লবকে কফিটা পরে করে দিলেও এমন কিছু সমস্যা হতো না। তুমি পল্লবকে একটু বেশি মাথায় তুলে রাখো। সে আপনি যাই ভাবুন মা, এতে আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার ছোটর মুড অফ থাকতে দিতে পারি না। এই বলে চন্দনা পল্লবকে কফি এনে দেয়। এরপর তারা কফি খেতে খেতে হাসি ঠাট্টা করতে থাকে। বৌদি, তুমি তো এই বাড়ির সকলের তুলনায় আমাকেই বেশি ভালোবাসো দেখছি। আমাকে তো এই বাড়িতে কেউই পাত্তা দেয় না। এখন দেখো না, আমার সামান্য কফি খাওয়া নিয়েও বাড়িতে সকালে ঝামেলা লেগে গিয়েছিল। সুইটহার্ট, তোমাকে সব থেকে বেশি ভালোবাসি আমি, সেটা তুমি আজ বুঝতে পারলে? এই বাড়িতে তোমাকে আমি ছাড়া আর কেউ ভালোবাসে না। তোমার ভালো মন্দ খেয়াল শুধু আমিই রাখি, বুঝেছো? বৌমা, তুমি পল্লবকে কী সব বোঝাচ্ছ? তুমি কি বলতে চাইছো আমরা কেউ পল্লবকে ভালোবাসি না, পল্লবের কোনো খেয়াল রাখি না? ও আমাদের বাড়ির ছোট ছেলে, সকলের নয়নের মণি, কিন্তু যেটা বল সেটা তো বলতেই হবে। নাও, আবার লেকচার দেওয়া শুরু হয়ে গেল। ডিসগাস্টিং, সকাল সকাল পুরো মেজাজটাই খারাপ করে দিল। চলো পল্লব, আমরা অন্য ঘরে গিয়ে কফি খেতে খেতে কথা বলি। এই বলে চন্দনা ও পল্লব অন্য রুমের মধ্যে চলে যায় এবং তারা দুজনে ঘরের মধ্যে অনেক জোরে জোরে হাসি ঠাট্টা করতে থাকে। এভাবেই কিছুদিন চলতে থাকে। চন্দনা প্রয়োজনের বেশি পল্লবের কেয়ার করতে থাকে, যার ফলে পল্লবও ধীরে ধীরে তার বৌদির প্রতি দুর্বল হতে থাকে, যেটা শিবানী দেবীর মোটেও ভালো লাগতো না। এমনই একদিন শিবানী দেবী অশোকবাবুকে বলেন, কি গো, দেখতে পাচ্ছ তো বড় বৌমা যেন আমাদের পল্লবকে নিয়ে একটু বেশি আধিক্যতা দেখায়, যেটা আমার মোটেও পছন্দ হয় না। হ্যাঁ, ইয়ার কি মজা করতেই পারে, কিন্তু সেটা পরিসীমার বাইরে হয়ে গেলে সকলের জন্যই খারাপ হয়ে যায়, বুঝেছো? হ্যাঁ শিবানী, আমারও তাই মনে হয়।
আমারও মোটে এগুলো পছন্দ নয়, তাই আমি ভাবছিলাম পল্লবের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, এবারে ঘরে বসে না থেকে একটা চাকরির ব্যবস্থা করতে বলবো, তারপর ওর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেব। হ্যাঁ, বরং তাই করো। আমার ছোট বৌমা আমি মনের মতো নিয়ে আসবো। বাড়িতে বৌমা এলে যদি বাড়ির পরিবেশটা পরিবর্তন হয়। না না, বড় বৌমাকে তুমি পছন্দ করে নিয়ে এসেছিলে, এবারে ছোট বৌমাকে আমি পছন্দ করে নিয়ে আসবো, আর আমার পছন্দতেই আমাদের বাড়িতে ছোট বৌমা আসবে। হ্যাঁ, সে আমার জানা আছে। ওই তো তোমার স্কুল মাস্টার বন্ধু সুরেশের মেয়ে, ওকে তুমি আমার বাড়ি ছোট বৌমা করতে চাও, তাই তো? হ্যাঁ শিবানী, তুমি ঠিকই বলেছ। আমি সুরেশকে কথা দিয়েছি ওর মেয়ের সঙ্গে আমার পল্লবের বিয়ে দেব। আর সুরেশের মেয়ে মিতা খুবই সুশীল ও সংস্কারী। তুমি দেখবে ও এই পরিবারে এলে আমাদের পরিবারের রূপই পরিবর্তন করে দেবে। অশোকবাবু ও শিবানী দেবী যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল, পাশ থেকে বড় বৌমা চন্দনা সব কিছুই শুনে নেয় এবং সে মনে মনে বলে, কি আমার ডার্লিংয়ের বিয়ের কথা ভাবছে? না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। পল্লব শুধু আমার, আমি আমার আর পল্লবের মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেব না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই বলে চন্দনা সেখান থেকে চলে যায়। এভাবেই ভাবতে ভাবতে সেদিনটা কেটে যায়। পরের দিন চন্দনা পল্লবকে ডেকে বলে, দেখো বাবু, বাবা মা তোমার বিয়ের কথাবার্তা বলছিল, কিন্তু আমি চাই না আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আসুক। তুমি শুধু আমার আর আমারই থাকবে। তুমি চিন্তা করো না বৌদি, মা যতই আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি আনার চেষ্টা করুক না কেন, তোমার জায়গা আমি কোনোদিনই কাউকে দেব না। আর বাবা মা যেটা করছে খারাপ কিছু করছে না। এখন বাড়িতে একটা বউ এলে তুমি একটু রেস্ট পাবে, আর আমরা একটু বেশি সময় স্পেন্ড করতে পারবো। হ্যাঁ সত্যি তো, আমি তো এটা ভেবেই দেখিনি। আমি আমাদের বাড়ির ছোট বউকে দিয়ে বাড়ির সমস্ত কাজ অনায়াসে করিয়ে নিতে পারবো, আর বাকি সময়গুলো আমি তোমার সঙ্গে কাটাতে পারবো। পল্লব এবং চন্দনা এভাবেই নিজেদের মধ্যে পরিকল্পনা করে নেয়। এরপর অশোকবাবুর বন্ধুর মেয়ে মিতার সঙ্গে সমস্ত রীতিনীতি মেনেই পল্লবের বিয়ে হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। চন্দনা তার কথা মতোই ছোট যা মিতাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে থাকে। মিতাও কোনোদিন আপত্তি না জানিয়েই বাড়ির সমস্ত কাজ মুখ বুজে করতে থাকে। এমনই একদিন পলাশকে অফিসের কাজে বাইরে যেতে হয়। সেদিন রাতে চন্দনা ঘরে একাই ছিল। সেই সুযোগে পল্লব চন্দনার ঘরে গিয়েছিল। পল্লব, আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারছি না। তুমি তো বিয়ের পর থেকে আমার কাছে বেশি আসোই না দেখছি। আজ কিন্তু তোমাকে সারা রাত আমার সঙ্গে থাকতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আজকে সারা রাত আমি তোমার সঙ্গেই থাকবো। আর মিতা যাতে না সন্দেহ করে তার জন্য আমি তোমার থেকে একটু দূরে সরে থাকতাম, এতে আমাদের দুজনেরই লাভ। এভাবেই চন্দনা আর পল্লব নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে এবং নিজেরা একাকী টাইম স্পেন্ড করতে থাকে। এদিকে হঠাৎ মিতার ঘুম ভেঙে যায়। কি হলো, পল্লব কোথায় গেল? রাত 2টো বাজে, এখন এত রাতে পল্লব কোথায় যেতে পারে? এই বলে মিতা বাড়ির বাইরে বারান্দায় পল্লবকে খুঁজতে থাকে। তারপর সে হঠাৎই চন্দনার ঘর থেকে হাসাহাসির আওয়াজ শুনতে পায়। তখন, ওই তো বৌদির ঘর থেকে পল্লবের আওয়াজ পাচ্ছি না, আমি বরং একবার গিয়ে দেখি এত রাতে ওরা কি করছে। এই বলে মিতা চন্দনার ঘরের সামনে যায় এবং সে পল্লবকে এবং চন্দনাকে একসাথে ঘরের মধ্যে দেখে নেয়। তখন, বৌদি, পল্লব, তোমরা এখানে কি করছো? আর এভাবে এত ঘনিষ্ঠ তোমরা কেন হয়ে রয়েছো? তাহলে আমি যা সন্দেহ করছিলাম সেটা কি ঠিক? তোমাদের দুজনের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে তো, কি হয়েছে তাতে তোর কি? তোকে আমরা একটুও ভয় পাই না, তুই বুঝেছিস? ছি পল্লব, তুমি এরকম করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আর বৌদি, তুমি একটা মেয়ে হয়ে অন্য মেয়ের জীবন এইভাবে ধ্বংস করতে পারলে? আর তুমি দাদার কথা একবারও ভাবলে না? আমার তো ভেবেই ঘৃণা লাগছে। আমি আজকেই মাকে সব কথা বলবো, আর দাদা এলে দাদাকেও বলবো। হ্যাঁ তুই বল, তোকে আমরা ভয় পাই না, যদিও তোর কথা কেউ বিশ্বাস করবে না। আর হ্যাঁ, এটা মনে রাখবি, যখনই তুই আমার আর পল্লবীর কথা বাড়িতে কাউকে বলবি, সেটাই তোর জীবনের শেষ দিন। এভাবেই পল্লব আর চন্দনা মিতাকে হুমকি দিলে মিতা একটু ভয় পেয়ে যায়। এরপর সে আর কাউকেই কিছু বলে না। আর এদিকে চন্দনা আর পল্লবের ঘনিষ্ঠতা দিন দিন বাড়তেই থাকে। এমনই একদিন মিতা মনে মনে বলে, না, এভাবে আর মুখ বুজে থাকা যায় না। আমাকে কিছু একটা প্ল্যান করতেই হবে, যাতে সত্যিটা সকলের সামনে স্পষ্টভাবে আনতে পারি। এরপর মিতা পলাশকে সমস্ত কথা জানালে পলাশ বলে,
এই যে মিতা, এটা তোমার ভুল ধারণা, বুঝেছো? কারণ পল্লব ওর বৌদিকে অনেক শ্রদ্ধা করে, ওদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, যেটা তুমি অন্য কিছু মানে বের করো না, বুঝেছো? আর তুমি এই বাড়িতে নতুন এসেছো তাই এরকম তোমার লাগছে, কিছুদিন যাক, তারপর তুমি সবই বুঝতে পারবে। দাদা, বৌদি আর পল্লবের মাঝে সম্পর্কটা অন্য রকম। আমি বলছি, আমাকে বিশ্বাস করুন, আমাকে একটা সুযোগ দিন, আমি এটা প্রমাণ করে দেব। আর আমার কাছে একটা প্ল্যান আছে। এই বলে মিতা পলাশকে তার পরিকল্পনার কথা জানায়। মিতা পল্লবের ফোন থেকে তার বৌদি চন্দনাকে মেসেজে ছাদে দেখা করার জন্য বলে। এরপর চন্দনা পল্লবের মেসেজ পেয়ে ছাদে আসে। পল্লব, জান আমার, তুমি আমায় এভাবে ছাদে ডেকে পাঠালে যে? ও বুঝেছি, যে সকলে ঘুমাচ্ছে বলে তুমি ছাদে ডেকে পাঠালে, তাই তো? যাক, ভালোই করেছো। আজ এই পূর্ণিমার রাতে তোমার আমার এই মুহূর্তটা স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে। এই বলে চন্দনা কাছে গিয়ে জড়িয়ে ধরতে যাবে কি, ঠিক তখনই পলাশ সামনে তাকালে চন্দনা চমকে ওঠে। তখন কি চন্দনা, তুমি আমাকে দেখে এরকম চমকে গেলে কেন? তুমি মনে মনে ভাবছিলে পলাশ তোমাকে মেসেজ করেছে, তাই না? আর আমি এখানে হঠাৎ করে চলে এলাম। এসব কিছুই মিতার পরিকল্পনা ছিল, বুঝেছো? মিতা না বললে তো আমরা কেউই তোমাদের এই কুকর্মের বিষয়ে জানতে পারতাম না। ছি চন্দনা, ছি, আমার তো তোমাকে স্ত্রী বলতেই ঘেন্না পাচ্ছে। তুমি কখনোই আমার স্ত্রী হওয়ার যোগ্য নয়। পলাশ এভাবেই চেঁচামেচি করলে ছাদে সকলেই এসে উপস্থিত হয়। এরপর সকলের সামনে সত্যিটা পরিষ্কার হয়ে যায়। সকলেই চন্দনা এবং পলাশকে কটু কথা বলতে থাকে। এরপর অশোকবাবু বলেন, এই যে তোমরা দুজনে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমাদের দুজনেরই আমার বাড়ির মধ্যে কোনো জায়গা নেই। আর দ্বিতীয়বার না আমি তোমাদের মুখ দেখি, বুঝেছো? অশোকবাবু তাদের দুজনকে ঘর থেকে বেরিয়ে যেতে বললে তারা দুজনেই কান্নাকাটি করতে থাকে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, আর দয়া করে আমাদেরকে ঘর থেকে বের করে দিও না। বাবা, মা, পলাশ, মিতা, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। পল্লব এবং চন্দনা এভাবেই কান্নাকাটি করে ক্ষমা চাইলে তারা সকলেই তাদেরকে একটা সুযোগ দেয়, যার ফলে পল্লব এবং চন্দনা নিজেদেরকে শুধরে নেয়। এরপর থেকে তাদের পরিবারে আর কোনোই ঝামেলা থাকে না, যে যার মতো করে নতুন জীবন শুরু করতে থাকে।